আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি গল্প নিয়ে। ভালোবাসা কথাটি ছোট হলেও এটার মূল্য অনেক। কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে হয়। ভালোবাসার ধর্মই যত্ন করে রাখা। ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যদি আগলে রাখতে নাই পারেন তাহলে প্রেমে পড়া বারণ। আজকে এমনই এক সীমাহীন গল্পে আপনাদের স্বাগতম। আজকের সিরিজটি হলো প্রেমে পড়া বারণ। তো চলুন গল্পে চলে যাওয়া যাক। আমাদের সিরিজটি শুরু হয় সরস্বতী পুজোর দিনে, যেখানে আমরা দক্ষিণ কলকাতার একটি বাড়ির ছাদের দৃশ্য দেখতে পাই। সরস্বতী পুজো উপলক্ষে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা সীমা বৌদি এবং তার হাজবেন্ড নির্মল মাস্টারকে দেখি, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সম্ভবত তারা একটি গানের বা নাচের স্কুলও চালান। কিন্তু এই বাড়ির সামনেই আমরা পাড়ার একটি ক্লাব দেখি, যেখানে কিছু অল্প বয়সী ছেলেপেলে ছিল এবং অনুষ্ঠানে ব্যাগরা দেওয়ার জন্য তারা জোরে জোরে উল্টাপাল্টা গান চালিয়ে দিচ্ছিল। সেই সময় আমরা তাদেরই একটি বন্ধু বাপ্পা নামের একটি ছেলেকে দেখি। জানতে পারি তার গার্লফ্রেন্ড রিনি সরস্বতী পুজোর দিন, মানে বাঙালির ভালোবাসা দিবসের দিন, তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, যা তার পক্ষে খুবই কষ্টের ছিল। সে মাতাল অবস্থায় ছিল এবং ওই সময় নির্মল মাস্টার নিচে এসে তাদের বকা দিয়ে গান বন্ধ করে দেয়। এবার আমরা দেখি আমাদের গল্পের নায়ক রনকে। রন খুবই রকচটা পাড়ার গুন্ডা টাইপের একটি ছেলে। সে কথায় কথায় রেগে যায়, যাকে তাকে মারধর করে। সে একটি সরু গলি দিয়ে বাইক নিয়ে আসছিল এবং উল্টো দিক থেকে একটি বড় গাড়ি থাকায় সেখানে ভালোর মতো জ্যাম হয়ে গেছিল। এবার সে গাড়ির ড্রাইভারটিকে বলে যে একটু সাইড দাও, আমি পাশ দিয়ে চলে যাব। কিন্তু ড্রাইভারটি সেই কথা শোনে না। এবার গাড়ির ওনার গাড়ি থেকে নেমে আসে, রনর সাথে খারাপ ব্যবহার করে, তার গায়ে হাত দিয়ে কথা বলে। এই জায়গায় রন খুব রেগে যায় এবং সে তার আসল রূপ দেখিয়ে দেয়। সে লোকটির মাথা ধরে রীতিমতো তাকে গাড়ির সাথে ঠেসে ধরে এবং অন্যান্য লোকজন এসে তাদের সেখান থেকে ছাড়ায়। এই ইনসিডেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রন কতটা রাগী রকচটা টাইপের ছেলে। এরপর রন পাড়ায় ফিরে আসে এবং সেখানে দেখে তার দল বলের ছেলেরা সবাই চুপ করে মন খারাপ করে বসে আছে। রন এখানে বাপ্পার ব্রেকআপের বিষয়টি জানতে পারে। এখানে রন বলে, আজ তুই যা বলবি তাই হবে। তখন বাপ্পা বলে যে আমি শুধুমাত্র বদলা চাই। এবার ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাপ্পার গার্লফ্রেন্ড রিনিও পারফর্ম করছিল। সুতরাং বাপ্পা এখানে বলে যে বদলার জন্য ওই অনুষ্ঠান আজ বন্ধ করতেই হবে। এবার রন বলে যে ঠিক আছে, তাহলে ওই বাড়ির ফিউজ বন্ধ করে দিয়ে আসছি, যাতে ওরা এরপর আর ফাংশন কন্টিনিউ করতে না পারে। সেই প্ল্যান বানাতে বানাতে হঠাৎ বাপ্পা বলে যে নির্মল মাস্টার আমাদের এত কিছু বলেছে, অপমান করেছে, তাহলে তুই অন্ধকারের মধ্যে তার বউকে একটা চুমু খেয়ে আসবি, এটাই হবে আমাদের বদলা। প্রথমে তো সে রাজি হচ্ছিল না, কিন্তু সবার কথায় সে রাজি হয়ে যায়। এবার রন প্রাচীর টপকে সেই বাড়িতে ঢোকে ফিউজ বন্ধ করার জন্য। ফিউজ বন্ধ করে দিলে সেখানে সব আলো নিভে যায় এবং স্বাভাবিকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এবার রন আন্দাজ করে গিয়ে মাইকের সামনে যে ছিল তাকে চুমু খায়, কিন্তু তারপরে সে লক্ষ্য করে সীমা বৌদি অর্থাৎ নির্মল মাস্টারের বউ মোমবাতি হাতে উল্টো দিক থেকে আসে। সুতরাং সে যাকে চুমু খেয়েছে সে সীমা বৌদি না। তাহলে সে কে? সে যাকে চুমু খেয়েছে সে ততক্ষণে সেখান থেকে চলে গেছে। এবার আমরা দেখি সেই মেয়েটিকে যাকে রণ অন্ধকারে চুমু খেয়েছিল, সে মিতুল। মিতুল কোনো কিছু বলতে পারে না, সে খুবই শান্ত নিরীহ স্বভাবের মেয়ে। সে ওখান থেকে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে। বাড়ি আসলে তার মা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি, তোর না ফাংশন হওয়ার কথা ছিল? মিতুল শরীর খারাপ বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার মাথার মধ্যে ওই চুমু খাওয়ার সিনটাই ঘুরছিল। এদিকে রণও বুঝতে পারেনি সে অন্ধকারে কাকে চুমু খেয়েছিল, কিন্তু মিতুল তাকে ঠিকই দেখতে পেয়েছিল। এবার আমরা এর পরের দিনের সকালের ঘটনা দেখি, যেখানে আমরা দেখতে পাই রণর বাবা একজন পুলিশ অফিসার, অর্থাৎ পুলিশের ছেলেই গুন্ডা। আমরা সকালে নির্মল মাস্টার এসে তার বাবার কাছে নালিশ করে যায় এবং আমরা বুঝতে পারি তার বাবা খুবই রাগী একজন মানুষ এবং রণ এবং তার বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না। কিন্তু কেন, সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, ওই দিন সরস্বতী পুজোর ভাষণ ছিল, সবাই মিলে খুবই মজা করছিল, ভাসানে নাচানাচি করছিল। কিন্তু হঠাৎই ভাসান যখন বাপ্পার বাড়ির সামনে আসে, বাপ্পার বাবা তখন চেঁচিয়ে ওঠে, বলে, তোমরা সবাই নাচানাচি করছো আর আমার ছেলেটা ওইদিকে মরতে বসেছে। নিচ থেকে ওরা শুনতে পায় পড়তে বসেছে। ওরা বলে, সরস্বতী পুজোর দিন পড়তে বসার কি দরকার? ওপর থেকে বাপ্পার বাবা বলে, পড়তে নয়, মরতে বসেছে। অর্থাৎ বাপ্পা সেদিন সুইসাইড করার চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে তাদের আনন্দ দুশ্চিন্তায় পরিণত হয়। বাপ্পাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাপ্পা বেঁচে যায়।
এবং মজার ব্যাপার হলো বাপ্পা ঘুমের ওষুধের বদলে প্রেশারের ওষুধ খায়। এবার বাপ্পাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ওই হসপিটালে রণ অন্য এক রোগীর জন্য ব্লাড ডোনেট করে। এখান থেকে আমরা বুঝতে পারি রণ রকচটা গুন্ডা হলেও পরোপকারী ছিল এবং পরবর্তীতে এই পরোপকারী ছোটখাটো নিদর্শন আমরা পাবো। এবার এখানে আমরা দেখি তাদের এক বান্ধবী পম্পিকে। পম্পির ছেলেদের সাথে যেমন বন্ধুত্ব ছিল তেমনি মেয়েদের সাথেও বন্ধুত্ব ছিল। এখানে রণ পম্পিকে বলে রিনিকে একটু বোঝা, সে যেন একটু বাপ্পার সাথে দেখা করতে আসে, যতই ব্রেকআপ করুক না কেন। যাই হোক, এই ঘটনা এখানেই শেষ হয়। এরপর আমরা মিতুলের বাড়ির দৃশ্য দেখতে পাই। মিতুল তার বাবা মায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। এখানে আমরা দেখি মিতুলের মা বাবা তাদের ফ্যামিলির ফ্রেন্ড তীর্থর সাথে বিয়ে ঠিক করেছে। তীর্থ একজন ডক্টর এবং সে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছে। মিতুল যেহেতু বাবা মায়ের সব কথা মেনে নেয় তাই সে এই বিয়েতে রাজি হয়ে যায়। সেদিন তীর্থ মিতুলের সাথে দেখা করতে আসে এবং ঠিক করে তারা দেখা করবে, ঘুরতে যাবে, খাবে ইত্যাদি। যখন মিতুল বাড়ি থেকে বের হয়ে গাড়িতে বসে, দেখে উল্টো দিকে রণ এবং মিতুল সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই ছেলেটি সেই ছেলেটি। পরের দিন সকালে রণর বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে রণর বাবা একটি ইন্টারভিউ লেটার মুচড়ানো অবস্থায় কুড়িয়ে পায়। বুঝতে পারে রণর আজ ইন্টারভিউ ছিল, সেখানে রণ যায়নি। তাই নিয়ে রণর বাবা খুব রাগারাগি করে। তিনি বলে, তুই আমার পয়সায় ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবি, শুধু তোর মাকে খাওয়াচ্ছি তাতেই হচ্ছে না, তোকে আর খাওয়াতে পারবো না, এমন অনেক কথা বলে। তখন রণর মাও রণকে বোঝায় যে শুধু ইন্টারভিউগুলোতে যেতে তো পারিস, তাহলে তোর বাবাকে তো অন্তত খুশি হয়। রণ বলে, বাবা খুশি হোক এমন কিছু আমি করতেই চাই না। তখনই সে দেখে তার মায়ের গায়ে মারের দাগ। এখানে আমরা বুঝি রণর বাবা রণর মাকে মেরেছে এবং রণর বাবা তার মাকে শারীরিকভাবে অত্যাচার করে। তাই জন্যই রণ আর তার বাবার সম্পর্ক একদমই ভালো ছিল না এবং তার বাবার কোনো কথা সে শুনতো না। এই ঘটনার পরে রণ রেগে বাইক নিয়ে বাড়ি থেকে চলে যায়। এবার সে গলি দিয়ে যাচ্ছিল, গলির মোড় ঘুরতেই সামনে মিতুল এসে পড়ে। হঠাৎ করে সামনে বাইক এসে পড়ায় মিতুল রাস্তায় পড়ে যায় এবং রণ তাকে বলে, চোখে দেখতে পাও না? এবং সে বাইক থেকে নেমে মিতুলকে তুলতে যায়। মিতুল তাকে দেখে ভয় পেয়ে যায় এবং সে নিজের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে, চোখ বন্ধ করে নেয়। এমন একটা রিয়াকশন দেখে রণ বুঝতে পারে এটাই সেই মেয়ে, অর্থাৎ এই মেয়েকে সে অন্ধকারে চুমু খেয়েছিল। রণ কিছু বলতে গেলে মিতুল ওইখান থেকে ছুটে চলে যায়। মিতুল অটোতে উঠে দেখে রণ তাকে ফলো করছে এবং মিতুল টিউশনে পৌঁছেও দেখে রণ টিউশনের বাইরে দাঁড়িয়ে আছে। টিউশন থেকে বের হওয়ার পর রণ বলে, বাইকে ওঠো, কথা আছে। মিতুল বলে, অপরিচিত লোকের সাথে আমি কথা বলি না। এবার রণ তাকে বলে, তোমার নাম কি? মিতুল বলে, আমার নাম মিতুল। রণ বলে, আমার নাম রণ। এই হয়ে গেল পরিচয়, এবার তাড়াতাড়ি বাইকে ওঠো। রণ রীতিমতো ধমক দিয়ে বাইকে ওঠায়। বাইকে ওঠার পর রণ তাকে জিজ্ঞাসা করে, সাথে সেদিন তুমিই ছিলে? প্রথমে মিতুল চুপ করেছিল, কিন্তু রণ এরপর বাইকের স্পিড প্রচন্ড বাড়িয়ে দেয় এবং মিতুল রীতিমতো ভয় পেয়ে যায়। রণ বলে, সত্যি কথা বলো, তাছাড়া আমি বাইকের স্পিড আরো বাড়িয়ে দেব। তখন মিতুল স্বীকার করে যে হ্যাঁ, সেদিন ওই মেয়েটি মিতুলই ছিল। রণ মিতুলকে নিয়ে গঙ্গার ধারে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি সেই দিন আমার জামা চেপে ধরেছিলে কেন? তুমি তো আমাকে চর মারতে পারতে, সবাইকে বলে দিতে পারতে, তাহলে সেদিন তুমি কাউকে বলনি কেন? এবং মিতুল এখানে বলে, আমি ওসব করতে পারি না, আমি আর সেদিনের বিষয় নিয়ে কথা বাড়াতে চাইনি। এরপর মিতুল বলে যে এক্ষুনি আমার বাড়ি ফিরতে হবে, তা না হলে মা টেনশন করবে। রণ বলে যে ঠিক আছে, বাইকে ওঠো, বাড়ি ছেড়ে দিচ্ছি। মিতুল বলে যে না, আমি একাই চলে যেতে পারবো, কিন্তু রণ বলে যে না, বাইকেই ওঠো এবং তাকে বাইকে উঠিয়ে বাড়িতে নামিয়ে দেয়। এবার বাড়ির একটু আগেই মিতুল বাইক থেকে নেমে যায়। রণ মিতুলকে জিজ্ঞাসা করে যে তোমার টিউশন কয়টা থেকে থাকে? মিতুল বলে 12টা থেকে। রণ বলে ঠিক আছে, কাল থেকে আমি তোমাকে টিউশনে নিয়ে যাব। এবার মিতুল খুবই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বাড়িতে এসে তার কোচিং এর বন্ধুকে ফোন করে এবং বলে যে কাল আমি টিউশনে যাব না, একটু নোটসগুলো দিতে পারবি? তার বন্ধু বলে, কাল তো এক্সাম, কাল তো যেতেই হবে। পরের দিন মিতুল বাড়ি থেকে বের হয়, দেখে রণ দাঁড়িয়ে আছে। তাই সে অন্যদিকে গিয়ে অটো ধরে চলে যায়। রণ ঠিক তাকে দেখতে পেয়ে তাকে ফলো করে, অটো দাঁড় করায় এবং তাকে অটো থেকে নামিয়ে বাইকে করে টিউশনে ছেড়ে আসে এবং তার ফোন নিয়ে নিজের নম্বরটা দিয়ে দেয়। এসব দেখে মিতুলের টিউশনের এক বান্ধবী ভাবে যে এটা নিশ্চয় মিতুলের বয়ফ্রেন্ড এবং সে জিজ্ঞাসা করে যে এটা কি তোর বয়ফ্রেন্ড, কিন্তু বলে যে আমি তো তাকে ভালো মতো চিনিই না। অন্যদিকে আমরা বাপ্পাকে দেখি। পম্পি সেদিন বাপ্পার বাড়িতে যায় এবং বলে সে রিনির সাথে আমার কথা হয়েছে, রিনি বলেছে তোকে আরেকটা সুযোগ দেবে। কিন্তু বাপ্পা বলে, ও কি আমার উপর দয়া করছে?
এই নিয়ে কথা বলতে বলতে আমরা জানতে পারি যে পম্পিরও কিছুদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। তারও 3 বছরের সম্পর্ক ছিল তার কলেজের বন্ধু শুভ্রজ্যোতির সাথে, এবং ওইখানে আমরা দেখি পম্পিকে দুঃখ প্রকাশ করতে, এবং সে বলে আমাদের মতো অসুন্দর মেয়েদের সাথে এমনই হয়। তখনই আমরা দেখি বাপ্পারও হয়তো পম্পির প্রতি দুর্বলতা ছিল, সে পম্পির গালে চুমু খায়। এরপরেই তাদের ভেতরে প্রেমের সম্পর্ক শুরু হয়। সুতরাং রিনিকে বাদ দিয়ে এখন পম্পি আর বাপ্পা কাপল হয়ে যায়। এবার বন্ধুদের থেকে এই কথা শুনে তো রণ অবাক হয়ে যায় যে কি ব্যাপার, একদিন আগে রিনির জন্য তুই সুইসাইড করতে গেছিলি আর আজকে হঠাৎ পম্পি। তখন বাপ্পা বলে যে তুই ভালোবাসার কি বুঝবি, কোনোদিন কাউকে চুমু খেয়েছিস, কোনোদিন কারো হাত ধরেছিস? ভালোবাসার 5টি স্টেপ থাকে। 1 নম্বর, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়, মুখে হাসি ফুটে ওঠে। 2, যাকে সবসময় দেখতে ইচ্ছা করে। 3, যে সে যখন কথা বলে তখন বাকি দুনিয়া আউট অফ ফোকাস হয়ে যায়। 4 নম্বর, যার একটা টাচে বুকের মধ্যে আগ্নেয়গিরি জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আর 5 নম্বর, যার জন্য পুরো দুনিয়াটাই জ্বালিয়ে দিতে ইচ্ছা করে, যার জন্য সবকিছু করা যায়। রণ এই কথাগুলো শোনার সাথে সাথে তার মাথার মধ্যে শুধু একজনের মুখই ভাসছিল, সে মিতুলের কথাই মনে করছিল। তার বন্ধুরা এটাও জিজ্ঞাসা করে যে আচ্ছা সাদে সেদিন মেয়েটা কে ছিল? রণ এখানে সত্যিটা বলে না এবং সে বলে আমি জানি না। এবার রণ আর মিতুলের প্রেম শুরু হয়ে যায়। তারা প্রতিদিন টিউশনে যাওয়ার সময় বাইকে ঘোরাঘুরি করে, গঙ্গার ঘাটে দেখা করে, তাদের খুব সুন্দর একটা সময় কাটতে থাকে। এবং এরই মধ্যে একদিন গঙ্গার ঘাটে যখন মিতুল আর রণ গেছিল সেদিন বাপ্পা সেখানে ছিল এবং সে মিতুল এবং রণকে দেখে ফেলে। বন্ধুদের মধ্যে নানা রকম কথা শুরু হয় এই নিয়ে। এবার আমরা একদিন সকালের ঘটনা দেখি, যেদিন রণ মিতুলকে নিয়ে একটা স্ট্রিট ফুডের দোকানে যায়, দক্ষিণ কলকাতার বিখ্যাত কচুরির দোকান। সেদিন ভাগ্যক্রমে কিছু ফুড ব্লগাররাও ছিল সেখানে, যারা সেখানে ব্লগিং করছিল। এবার রণ দোকানদারকে বলে 2 প্লেট খাবার দিতে, কিন্তু তখনই সে ব্লগিং এর মাঝখানে চলে এসেছিল। সেখানে একটি ছেলে ছিল যে রণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে রণ রেগে যায় এবং সে তাদেরকে তাড়া করে পিটিয়ে শান্ত হয়। মিতুল প্রথমে ভয় পেয়ে গেলেও পরে রণকেই শান্ত করে। সে বলে তোমার যখন খুব রাগ হবে তখনই কিছু একটা ফানি কথা ভাববে, তাহলে দেখবে রাগ কমে যাবে। রণ বুঝতে পারে একমাত্র এই মেয়েটাই তাকে শান্ত করতে পারবে। সেদিন মিতুল বাড়ি ফিরলে দেখে তীর্থ মা বাবা সমেত সেখানে উপস্থিত, এবং তীর্থ বলে যে বিদেশে যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে ক্যালিফোর্নিয়ায় সে চান্স পেয়েছে এবং 2 মাসের মধ্যে সে ক্যালিফোর্নিয়া শিফট হয়ে যাবে। তাই তার মা বাবা চায় 1 মাসের মধ্যে মিতুলের সাথে তার বিয়েটা হয়ে যাক। এই কথার প্রতিবাদ মিতুল সে তখন রণর চিন্তা থেকে বের হতে পারেনি, তবুও সে এই কথার কোনো প্রতিবাদ করে না এবং তাদের কথায় সে রাজি হয়ে যায়। এবার রাতেই মিতুলের মা সন্দেহ করে। তিনি মিতুলকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, আজকাল এত দেরি হচ্ছে কেন ফিরতে? মিতুল বলে আসলে ট্রাফিক জ্যাম ছিল তো তাই। ট্রাফিক জ্যাম ছিল মানলাম, কিন্তু তোমার গা থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? মিতুল তখন মিথ্যা মিথ্যা গল্প বলে দেয় যে অটোতে উঠেছিলাম, সেখানে পাশের লোকটা সিগারেট খাচ্ছিল, কিন্তু সে কথা তার মা খুব একটা বিশ্বাস করে বলে মনে হয় না। সে রাতে রণ একাধিকবার তাকে ফোন দেয়, কিন্তু মিতুল তার কল রিসিভ করে না। অন্যদিকে রণর বাবা আবার মদ খেয়ে এসে তার মাকে শারীরিক অত্যাচার করে। পরের দিন মিতুল রণকে ফোন করে দেখা করার কথা বলে এবং বলে যে তার কিছু কথা বলার আছে। ওদিকে রণর মাও বুঝতে পেরেছিল রণ কাউকে ভালোবাসে। তিনি রণকে বলেন যে তুই এবার তাকে বলেই দে যে তুই তাকে ভালোবাসিস। এবার রণ সিদ্ধান্ত নেয় যে সে আজকেই মিতুলকে বলে দেবে সে মিতুলকে ভালোবাসে। রণ আর মিতুল দেখা করে এবং রণ সরাসরি মিতুলকে বলে আই লাভ ইউ, আজ থেকে আমরা কাপল, বাপ্পা আর পম্পির মতো, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবে, ইত্যাদি ইত্যাদি। তখন মিতুল বলে রণ আমি তোমাকে ভালোবাসি না এবং সেটা বলার জন্যই আমি তোমাকে ডেকেছিলাম আজকে। তুমি নিশ্চয় দেখেছো আমার বাড়ির বাইরে প্রায় একটা গাড়ি এসে দাঁড়ায়, সেটা তীর্থর গাড়ি। এবার রণ জিজ্ঞাসা করে ওটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি ভেবেছিলাম ওটা তোমার কোনো আত্মীয়র গাড়ি। মিতুল বলে যে ও আমার বয়ফ্রেন্ড না, বাবার বন্ধুর ছেলে এবং ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এবার রণ জিজ্ঞাসা করে তুমি কি তাতে রাজি? মিতুল বলে রাজি না হওয়ার তো কিছু নেই, আমার বাবা মা অবশ্যই আমার জন্য সঠিক সিদ্ধান্তই নেবেন, সুতরাং রাজি না হওয়ার কিছুই নেই। রণ আরো জিজ্ঞাসা করে যে তুমি ওকে কি ভালোবাসো? যদি ভালো না বাসে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে আমরা একসাথে থাকতে পারবো। মিতুল বলে যে ভালোবাসি না বলে এই না যে ভালোবাসবো না, বিয়ের পর তো ভালোবাসাই যায়। কিন্তু রণ কিছুতেই মিতুলের এই কথা মেনে নিতে পারে না। সে বলে যে তাহলে তুমি আমার এত কেয়ার কেন করো? আমি রেগে গেলে চিন্তা করো, আমার দিকে তাকিয়ে থাকো। মিতুল বলে এসব কিছুই না, এসব তোমার মনের ভুল, আমার পরের মাসেই বিয়ে
এবং তাতে রণ আরো রেগে যায় এবং বলে যে আমি সব শেষ করে দিব, সব ছারখার করে দেব। মিতুল বলে তুমি শুধু এটাই করতে পারো। রণ হঠাৎ করে একটা কাচের বোতল নিয়ে মিতুলের সামনে যায় এবং বলে তুমি বিয়ে করবে কিনা বলো, এবং নিজের হাত কেটে ফেলে। সে ভয়ঙ্কর অবস্থা দেখে মিতুল সেখান থেকে ছুটে চলে যায় এবং রণ ওই অবস্থাতেই প্রায় সে সারাদিন ঘুরে বেড়ায়। একসময় সে বুঝতে পারে যে সে হয়তো মিতুলকে ভয় পাইয়ে দিয়েছে তার পাগলামো দেখিয়ে, এবং সে লুকিয়ে লুকিয়ে মিতুলের ঘরে যায় এবং মিতুল তাকে দেখেই ভয় পেয়ে যায় যে বাবা মা দেখে ফেলবে কিনা, কিন্তু তার বাবা মা দেখেনি। এবার রণ মিতুলের ঘরে ঢুকে বলে যে সরি, আমার মাথা গরম থাকলে কিছু ঠিক থাকে না, আমি আর কোনোদিন কিছু করব না, তোমার জন্য ভালো হয়ে যাব, আমি তীর্থার থেকেও ভালো হয়ে যাব। কিন্তু মিতুল কিছু বলে না। তখন মিতুলের চুপচাপ রণর হাতে ব্যান্ডেজ করে দেয়। রণ মিতুলকে অনেক করে বোঝানোর চেষ্টা করে। মিতুল বলে যে তোমাকে কেউ পাড়ার ভালো চোখে দেখে না, কি করে ভাবলে যে আমার বাবা মা তোমাকে মেনে নেবে? তারপরও আজ তুমি পাড়ায় যা করলে, আমি খুব সাধারণ একটা মেয়ে, বেশি চিৎকার চেঁচামেচি করতে পারি না, প্রোটেস্ট করতে পারি না, আমি তোমাকে কি করে সামলাবো? তুমি তো একটা পাগল। সবকিছু শোনার পর তুমি হয়তো আবার হাত কাটবে অথবা আমার হাতটাই ভেঙে দেবে। কিন্তু রণ কিছু বোঝে না এবং পাগলামি চলতেই থাকে। একটা পর্যায়ে এসে মিতুলকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি শুধরে যাব, আমি তোমার জন্য ভালো হয়ে যাব। কিন্তু মিতুল বলে যে রণ, পরের মাসে এই সময় আমার বিয়ে, আর তার পরের মাসে এই সময় আমি দেশেই থাকবো না, এর মধ্যে যে সময়টা ছিল সেটা আর নেই, তুমি প্লিজ বাড়ি চলে যাও। কিন্তু রণ সেই দিন সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে। শহরে সেই দিন আকাশ ভেঙে বৃষ্টি নামে, সেই বৃষ্টিতে রণ সারা রাত ভেজে। এরপরে আমরা বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখি। এবার আমরা দোলের দিনের দৃশ্য দেখি। সবাই সেদিন রং খেলছে। সকাল সকাল রণ সাদা পাঞ্জাবি পরে স্নান করে রেডি হয়ে যায়। আবির হাতে নিয়ে সে সোজা মিতুলের বাড়িতে চলে যায়। মিতুলের বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করে এবং ডিরেক্টলি বলে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আপনার মেয়েকে বিয়ে করতে চায়। মিতুলের বাবা অত্যন্ত অবাক হন রণের কথা শুনে এবং বিরক্তও হন। তিনি রণকে ঠাস করে এক গালে চড় মারে এবং বলে তোমার সাহস তো কম না। রণ এতেও দমে যায় না। সে মিতুলের বাবাকে কনভিন্স করার চেষ্টা করে যে আমি এমবিএ করেছি, ভালো নম্বর পেয়েছি, আমি চেষ্টা করলেই ভালো চাকরি পেয়ে যাব, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। মিতুলও আমাকে ভালোবাসে, কিন্তু তার বাবা কিছুতেই তা শোনে না, বরং তাকে আর একটা চড় মারে। রণ এবার মিতুলের সামনে যায়। রণ হাতে এক মুঠো লাল আবির নেয় এবং তার মাথার সামনে ধরে। সিনটা দেখে মনে হবে যে রণ মিতুলকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, কিন্তু সেটা না, সে শুধু তার গালেই রং লাগিয়ে দেয়। তার বাবা এটা দেখে আরো রেগে যায় যে তুমি আমার মেয়ের গায়ে হাত দাও কোন সাহসে। এবং এইসব ঝামেলার মাঝেই আমরা দেখি ভেতরের ঘর থেকে তীর্থ বেরিয়ে আসে, অর্থাৎ তীর্থ সেই দিন তাদের বাড়িতেই ছিল দোল উপলক্ষে, এবং তীর্থর সাথে এখানে রণর কথা কাটাকাটি শুরু হয়। রণ প্রথমে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিল যে দেখো আমরা একে অপরকে ভালোবাসি, তুমি প্লিজ আমাদের মধ্যে থেকে চলে যাও। কিন্তু তীর্থ সেই কথা কিছুই শোনে না এবং তার দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একসময় এসে তীর্থ মিতুলকে বারবার বলতে থাকে যে তুমি ঘরে যাও, এবং মিতুল এখানে রণকে শান্ত করার চেষ্টা করছিল, ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু তীর্থ এখানেই মিতুলের হাত ধরে এক টান দেয়, সে ঘরে যাও। এবং এই কথা হাত ধরে টান দেওয়ার এই সিনটা দেখেই আবার রণ রেগে যায়, কারণ এই সিনেই তার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় তার বাবা তার মাকে কিভাবে মারতো, তাকে কিভাবে মারতো, কিভাবে অত্যাচার করতো, এবং এটাই ট্রিগার হওয়ার সাথেই সে যে তীর্থর ওপর ঝাঁপিয়ে পড়ে, নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। কিন্তু রণ তখনও নিজের মাইন্ডেই ছিল না, পাগলের মতো মারতে থাকে। এত কিছু ঝামেলার আওয়াজ শুনে তার পাড়ার বন্ধুরাও সেখানে চলে আসে এবং রণকে তীর্থর থেকে ছাড়ায়। তীর্থ তখন প্রায় মৃত অবস্থায়। এই ঘটনার ফলে রণকে পুলিশ ধরে নিয়ে যায় এবং তীর্থকে হাসপাতালে ভর্তি করা হয়। রণকে ধরে নিয়ে তার বাবার থানায় নিয়ে যাওয়া হয়। তার বাবাই তাকে অনেক মারে, কিন্তু রণ কিছুই ফিল করতে পারে না, তার চোখে শুধু মিতুলের মুখটাই ভাসছিল। এবার আমরা 1 মাস পরের ঘটনা দেখি, যেখানে মিতুল খুবই ডিপ্রেস অবস্থায় ঝুম মেরে বসেছিল। তার মা বাবা সেখানে আসে এবং তাকে বকা দিতে থাকে যে 1 মাস তীর্থ হসপিটালে ভর্তি, তুমি একবারও দেখতে গেলে না, তোমার কোনো সেন্স নেই, তোমার পড়াশোনা করতে পাঠানো হতো আর তুমি পাড়ার ছেলেদের সাথে এসব করে বেড়াতে। কিন্তু মিতুল প্রথমবার তাদের কথার জবাব দেয়। সে বলে তোমাদেরই তো দোষ,
আমি তো তাকে শান্ত করে বাড়ি পাঠানোর চেষ্টা করছিলাম। তোমরা এরকম করতে গেলে কেন? ওকে পুলিশে ধরিয়ে দিলে কেন? আমি তো ছোটবেলা থেকে তোমাদের কাছে কিছু চাইনি, তোমাদের সব কথা শুনে চলেছি, তাহলে তোমরা আমার সাথে এমন কেন করলে? তার বাবা এতে রেগে যায় এবং থাপ্পড় মারে এবং বলে, তোর মুখ আমি আর দেখতে চাই না। মিতুল বলে, আমার মুখ তোমাদের আর কোনোদিনও দেখতে হবে না। অন্যদিকে রণকে আমরা একটি কনভেনশন হোমে দেখতে পাই, যেখানে তার অ্যাঙ্গার ইস্যুর জন্য রাখা হয়েছিল। এদিকে রণ কনভেনশন হোমে বন্দি, ওইদিকে মিতুল ঘরে বন্দি, এবং মিতুল সেখানে আর থাকতে না পেরে সুইসাইড করে। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ হয় না। এবার আমরা কিছু মাস পরের ঘটনা দেখি। রণ কনভেনশন হোম থেকে বেরিয়ে আসছে এবং একটি সুস্থ জীবনযাপন করছে, কিন্তু সে হোমে আসা এখনো বন্ধ করে না। তারই মতো আরো যে ছেলেমেয়েরা ছিল তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সে প্রায়ই আসতো। তাদেরকে সে তার নিজের জীবনের কাহিনী শোনাতো। এখন রণ একটা চাকরি করে এবং তার মাকে নিয়ে আলাদাভাবে তারা অন্য বাড়িতে থাকে। এবার এ হোম থেকে সে ফিরছিল, হঠাৎ করে একটা রুম থেকে ওই হোমেরই একটা নার্স বেরিয়ে আসে এবং বলে যে, একটু সাহায্য করো তো, এই পেশেন্টকে কিছুতেই সামলাতে পারছি না, যা দেখছে হাতের কাছে তাই ছুঁড়ে মারছে। এবার রণ গিয়ে দেখে মিতুলকে, এবং রণকে দেখার সাথে সাথেই মিতুল তার খাবারের থালা তার গায়ে ছুঁড়ে মারে। এখানে আমরা দেখতে পাই মিতুল আগের মতো শান্ত চুপচাপ নেই, সে চেঁচামেচি করে, হাত পা ছুঁড়ে। তারপর ডক্টরের কাছে থেকে জানতে পারি মিতুল যখন সুইসাইডের চেষ্টা করছিল, তারপর সে বেঁচে তো যায়, কিন্তু তার কিছু নার্ভের প্রবলেম হয়। তার ফলে তার আগের কথা কিছুই মনে নেই এবং সে কাউকে বিশ্বাস করতে পারে না। রণ বুঝতে পারে যে এবার তার কি করণীয়। সে মিতুলের সাথে মিশতে থাকে, ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করতে থাকে। সে প্রায় প্রতিদিন মিতুলের কাছে আসতো, কথা বলতো এবং তাকে নিয়ে মাঝে মাঝে বাহিরেও যেত। এবার রণ ডক্টরকে জিজ্ঞাসা করে যে কোনোভাবেই কি মিতুলের মেমোরি ফেরানো সম্ভব নয়। তিনি বলেন, যদি আমরা মিতুলের জীবনের ইনসিডেন্ট রিক্রিয়েট করতে পারি তাহলে হয়তো মিতুলের মেমোরি ফিরে আসতে পারে। এ সময় রণ একটি প্ল্যান বানায়। সে তার পুরনো বন্ধুদের সাথে কথা বলে এবং ঠিক করে নেয় কোন ঘটনাটি তারা রিক্রিয়েট করবে। এই প্রথম তাদের দেখা হওয়ার ঘটনা, সরস্বতী পুজোর ওই দিনের চুমু খাবার ঘটনা রিক্রিয়েট করবে। কিন্তু এই অসময়ে সরস্বতী পুজোর আয়োজন কি করে সম্ভব? নির্মল মাস্টারই বা কি করে রাজি হবেন? সে কোনোদিন তাদের সহ্যই করতে পারত না। এবার রণ গিয়ে যখন নির্মল মাস্টারকে অনুরোধ করে, তখন নির্মল মাস্টার সরাসরি না করে দেয়। কিন্তু তখনই সীমাবধি সেখানে আসে এবং তাদের সাহায্য করে। পরে তার বন্ধু বান্ধবী সবাই মিলে পুজোর দিন রিক্রিয়েট করে, একইভাবে পুজোর আয়োজন করে। এদিকে পাড়ার ছেলেরা তাদের ক্লাবে জোরে জোরে গান বাজাতে থাকে। নির্মল মাস্টারের সাথে ছেলেদের ঝগড়াঝাটি পুরো একই রকম ভাবে তারা সিনটা রিক্রিয়েট করে। এই পর্যায়ে রণ মিতুলকে নিয়ে যায়। মিতুল যায় ফাংশনে গান গাওয়ার জন্য। গান গাইতে গাইতে তাদের প্ল্যান মতো কারেন্ট অফ করে দেওয়া হয়। এবার রণ সেখানে যায় এবং মিতুলকে চুমু খায়। রণ ভাবে এই ঘটনার পর সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ফলাফলটা ঠিক তেমন হয় না। সেই কারেন্ট ফিরে আসে আর সামনে রণকে দেখতে পায়। সে চেঁচামেচি করা শুরু করে, বলে, একটা অচেনা ছেলে আমাকে চুমু খাচ্ছে আর তোমরা কিছু বলছো না? তোমরা ওকে মারো, ও আমাকে খারাপভাবে টাচ করেছে। আশেপাশে যারা ছিল তারাও বুঝে উঠতে পারে না আসলে কি হচ্ছে। মিতুল সেই বাড়ি থেকে নিচে নেমে আসে যেখানে তার বাবা ছিল। মিতুল তার বাবাকে চিনতে পারে যে তার বাবার কাছে যায় এবং কান্নাকাটি শুরু করে দেয়। সে তার বাবাকে বলে, রণকে মারো, ও আমাকে বাজেভাবে টাচ করেছে। তখন রণ তার বন্ধুদের বলে, আমাকে মার, এবং তার বন্ধুরা তাকে নকল নকল মারা শুরু করে। এখানে আমরা বুঝতে পারি তারা ঘটনাটির মাধ্যমে মিতুলের স্মৃতি ফেরাতে চাইছিল। সফল তো হয়েছে, কিন্তু আংশিক। মিতুলের মেমোরি ফিরে এসেছে, সে তার বাবা মাকে চিনতে পেরেছে, কিন্তু লাস্ট 1 বছর কি হয়েছিল সেটা মিতুলের কিছুই মনে নেই। সুতরাং রণর সাথে কি সম্পর্ক ছিল সেসব কিছুই তার মনে নেই। এবার আমরা রণ এবং রণর মাকে দেখতে পাই। রণর মা বলে, আজ তো মিতুলের ডিসচার্জ, তুই যাবি না দেখা করতে? এবং তখনই আমরা দেখি রণর ডাক্তারের সাথে হওয়া কথোপকথন। রণ ডাক্তারকে বলছিল, লাস্ট মিট, একটা বার গুড বাই বলতে পারবো না ওকে? ডাক্তার বলে, না, এমন যদি তুমি করো এবং তার সামনে যাও তাহলে হয়তো রিয়াকশন আরো খারাপ হয়ে যাবে, এই রিস্কটা আমরা নিতে পারবো না। রণও ঠিক করে সে আর মিতুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ তার যোগাযোগ না করাতেই তার ভালো। লাস্টে রণ বলে যে ব্যাঙ্গালোর একটা চাকরি পেয়েছে, সে তার মাকে নিয়ে সেখানে চলে যাবে এবং এখানে আমাদের সিরিজটি শেষ হয়। অর্থাৎ সিরিজটি শেষ হয় খুবই দুঃখের সাথে।
তো আমাদের গল্পটা কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।